তখনই একটা নার্স আসে আর জোয়ানের ডিএনএ রিপোর্ট দেয়। হানের মা রিপোর্টটাকে চেক করে আর জানতে পারে যে এই বাচ্চাগুলো হানের না। উনি তো এটা দেখে কষ্ট পায় আর ওনার এখনো মনে হচ্ছিল যে এই বাচ্চাগুলো হানেরই। লিন বলে এখন আমাদের জিনের কোনোই দরকার নেই আর তাকে জব থেকে বের করে দিই। এখন তো হানও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে, এখন তাকে রেখেই বা কি হবে। কিন্তু হান বারণ করে দেয় আর বলে সে আমার রিকভারি হতে সাহায্য করেছে আর আমার এখনো তার প্রয়োজন আছে। আর জিন শুধুই আমার ডক্টর, এর থেকে বেশি আর কিছুই না। হানের মাও ডিসাইড করে নেয় যে এখন উনি তাদের সাথেই থাকবে যাতে উনি সবার উপরে নজর রাখতে পারে। হান লিনকে দুইটা অপশন দেয় যে তুমি জিনের থেকে ক্ষমা চাও, না হলে জেলে যাওয়ার জন্য তৈরি হও, কারণ তুমি যে মিস্টেকটা করেছো এটার জন্য তো তোমাকে জেলেই পাঠিয়ে দেওয়ার দরকার। কিন্তু আমি তবুও তোমাকে ক্ষমা করার জন্য তৈরি আছি, এখন তোমাকেই ডিসাইড করতে হবে যে তুমি কোথায় যেতে চাও। ব্যান ভাবে আমি জিনের থেকে ক্ষমা চাইতে পারবো না, কিন্তু আমি যদি এটা না করি তাহলে হান সত্যি আমাকে জেলে পাঠিয়ে দিবে। এজন্য সে জিনের কাছে অ্যাপোলোজাইজ করে, কিন্তু জিন এত সহজে তাকে ক্ষমা করে দেওয়ার পাত্রী ছিল না আর বলে তুমি যা করেছো এটার জন্য তুমি অবশ্যই শাস্তি পাবে। হান জিন আর তার বাচ্চাদেরকে নিয়ে বাসায় এসে পড়ে। বাচ্চারাও ধীরে ধীরে হানের সাথে অনেক বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছিল। হান তাদেরকে স্টোরি শোনায় আর সে তাদের সাথে এমন আচরণ করতে লেগেছে যেন তারা তারই বাচ্চা। জিনও হানকে দেখে খুশি হয়ে যায় আর সেও তাকে ভালোবাসতে লাগে। অন্যদিকে হসপিটালের মধ্যে আমরা ওই নার্সকে দেখতে পাই। উনি নোটিস করে যে উনি যে ডিএনএ রিপোর্টটা দিয়েছে এটা অন্যজনের ছিল আর সে তাড়াতাড়ি করে আসল রিপোর্টটা দেওয়ার জন্য যায়, কিন্তু ততক্ষণে হানের ফ্যামিলি ওইখান থেকে চলে গিয়েছিল। এটা দেখে মেয়েটা অবাক হয়ে যায় আর ভাবে এখন আমি তাদেরকে কিভাবে বলবো যে ওনারা যে রিপোর্টটা দেখেছে এটা আরেকজনের। সে অনেক বেশি ভয় পাচ্ছিল আর ভাবছিল যে ওনাকে রিয়েল রিপোর্টটা দেওয়া অনেক বেশি জরুরি, না হলে ওনার সাথে ভালো হবে না। অন্যদিকে জিন হানকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ব্যাসলাইটটাকে পেয়েছো। হান তো এটা শুনে কনফিউজ হয়ে যায়, কিন্তু তার মনে পড়ে যে ওই ব্যাসলাইটটা তার কাছেই আছে। সে ব্যাসলাইটটাকে বের করে জিনের হাতে পড়াতে যায়, তখন ওই ব্যাসলাইটটা ভেঙে যায়। জিন এটাতে কষ্ট পায় আর বলে এটা আমার মায়ের শেষ চিহ্ন ছিল আর এখন এটা ছিঁড়ে গেছে। হান অনেক বেশি গিল্টি ফিল করে আর বলে আমি এটাকে রিপেয়ার করাবো। সে জিনের থেকে এটার প্রমিস করে। পরের দিনে জিন হানকে হাঁটানোর চেষ্টা করে আর হানের রিকভারি অনেক তাড়াতাড়ি হচ্ছিল। জিন তাকে এই সবকিছুতে সাহায্য করছিল। হান যেটাতে সাপোর্ট দিয়ে হাঁটছিল জিন ওটাকে সরিয়ে দেয় আর বলে এখন তুমি আমার কাছে এসে দেখাও। হান অনেক কষ্ট করে হেঁটে আসে আর জিনের উপরে এসে পড়েছে। তারা দুজন অনেক বেশি ক্লোজ ছিল, কিন্তু জিন নিজেকে সামলায়। পরের দিন টিভির মধ্যে চ্যারিটি ইভেন্টের অ্যানাউন্সমেন্ট হয়, যেটাতে হান আর অনেক বড় বিজনেস টাইকুন মিস্টার লু অ্যাটেন্ড করবে। বেন জিনের কাছে আসে আর শো অফ করে বলে আমি ওপেনিং ইভেন্টটাকে কাট। পরের দিন আমরা ইভেন্টের সিন দেখতে পাই। যখনই ইভেন্টটা শুরু হয় সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এটা দেখে যে রিয়েল গেস্ট অফ অনার জিং ইভেন্টটাকে কাটে আর সবাই তার জন্য তালি মারে। ব্যাং সবার সামনে তাকে বলে তুমি এত বড় জায়গায় কিভাবে এসেছো, নিশ্চয়ই তুমি মিস্টার লুকে সিডিউস করেছো। আর সে সবার সামনে বলতে লাগে জিন বড়লোক লোকেদেরকে ফাঁসানোর কাজ করে। জিনকে যারা আগে থেকেই চিনত তারা ব্যাঙের উপরে রেগে যায় আর বলে জিন একটা ইন্টারন্যাশনাল ডক্টর আর সে অনেক সাকসেসফুল, তার জন্য এমন ওয়ার্ড ইউজ করা বন্ধ করো। আর লুক গার্ডদেরকে বলে ব্যাংকে তাড়াতাড়ি করে এখান থেকে বের করো। সবাই তখন ব্যাংকে জাজ করে আর তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগে। ব্যাংক এটাতে এম্বারেস ফিল করে আর সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে ব্যানের বাবা ব্যানের উপরে চিৎকার করে আর বলে তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছ। তুমি বলেছিলে যে তুমি হানকে বিয়ে করে আমাদের ফ্যামিলি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তুমি তো আমাকে রাগিয়ে দিয়েছ। তাড়াতাড়ি করে হানের সাথে বিয়েটাকে ফিক্স করো, না হলে আমি তোমাকে আমাদের বাসার মধ্যেও আসতে দিব না। ব্যাং অনেক বেশি কষ্টে ছিল কারণ তার বাবাও এখন তার উপরে রেগে আছে। ব্যাং তখন একটা নতুন প্ল্যান বানায় আর হানের ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে হানকে গিয়ে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে সে যদি হানের সাথে নাইট স্পেন্ড করে তাহলে হানের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে বিয়ে করতেই হবে। হানের সন্দেহ হয়ে যায় যে সে নিশ্চয়ই এটার মধ্যে কিছু মিশিয়ে এনেছে, এজন্য হান ওইটাকে খায় না আর সে ব্যাংকে ওই রুম থেকে বের করে দেয়। ব্যাংক যেতে লাগে তখন বাচ্চারা তাকে ঠিক করে দূরে পাঠিয়ে দেয়। জিন হানের রুমে যায় তখন হান তাকে বেডের মধ্যে পুশ করে, কারণ সে ভুলবশত ব্যাংকের ডিংটাকে খেয়েছিল আর এখন সে নেশাগ্রস্ত হয়ে গেছে। আর সে জিনের কাছে যেতে লাগে কিন্তু হঠাৎ করে থেমে যায়।
যায়, কারণ সে জিনকে অনেক বেশি রেসপেক্ট করত আর সে তার সাথে কোনো জোরাজুরি করতে চাইছিল না। জিন তার কন্ডিশন বুঝে যায় আর চাইনিজ ওল্ড পদ্ধতি দ্বারা তার চিকিৎসা করে। এটাতে হান অজ্ঞান হয়ে যায়। যখন সে জাগে তখন সে জিনকে তার কোলের মধ্যে দেখতে পায়। হান তাকে দেখে হাসে। জিন যখনই রুম থেকে বাইরে যায় তখনই তার সামনে ব্যাংক আসে। জিন বলে, তুমি কি হানকে ওই ড্রাগটা দিয়েছিলে যেটার জন্য তার কন্ডিশন রাত্রে অনেক বেশি খারাপ হয়ে গেছিল, আর এটার জন্য তার কন্ডিশন আরো বেশি খারাপ হতে পারতো যদি আমি সঠিক সময়ে তার সাহায্য না করতাম। এটা শুনে ব্যাংক জিজ্ঞাসা করে, তুমি কি রাত্রে হানের কাছে গিয়েছিলে? জিং বলে, হ্যাঁ, আর আমি কালকে তার সাথেই ছিলাম। এটা শোনার পরে ব্যাংকের মনে হতে লাগে সেই সুজেন আর সে তার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছে। ব্যাংক ইউজিংকে কল করে আর বলে, আমার তোমার সাহায্যের দরকার। সে অন্য সিটিতে একটা কাজে ছিল কিন্তু ব্যাংকের জন্য তাকে এখানে আসতেই হয়। ইউজিং জিংয়ের সাথে একটা বারের মধ্যে দেখা করে আর তাকে দেখে ভাবে এটা সুজেন হতেই পারে না, আর সে তাকে চিনতে পারে না কারণ সুজেন তার ফুল ফেসটাকে চেঞ্জ করে নিয়েছিল। কিন্তু সে আরো শিওর হওয়ার জন্য জিংকের হাতের মধ্যে ড্রিঙ্ক ফেলে দেয়, কারণ সুজিং এর হাতের মধ্যে একটা বার্থমার্ক ছিল এটাকে চেক করার জন্য। কিন্তু জিনের হাতের মধ্যে কোনো বার্থমার্ক ছিল না, কারণ সে আগেই তার পাস্টের সব প্রমাণগুলোকে মুছে দিয়েছে। ইউজিং আর ব্যাংক একটা প্ল্যানিং করেছিল। সে ড্রিঙ্কের মধ্যে ড্রাগস দিয়ে ইউজিং তার সাথে নাইট স্পেন্ড করতে চাচ্ছিল, কিন্তু জিংয়ের এটাতে তার উপরে সন্দেহ হয় আর সে ড্রিঙ্কটাকে বদলে দেয়। আর ওই ড্রিঙ্কটা ইউজিং খেয়ে ফেলে। একটু পরে তার অবস্থা অনেক বেশি খারাপ হতে লাগে। জিং এটা দেখে হেসে বলে, এখন তো গেমটা বদলে গেছে। ইউজিং নেশাগ্রস্ত ছিল আর সে ব্যাংকেই তার সাথে নিয়ে যায় টাইম স্পেন্ড করার জন্য। বাসার মধ্যে বাচ্চারা হানকে বলে, মা এখনো বাসার মধ্যে আসেনি আর আমাদের ওনার জন্য চিন্তা হচ্ছে। আর তারা হানকে জিনকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। হানও ঠিক হয়ে গেছিল আর সে হাঁটতে পারছিল আর সে ভাবতে লাগে যে সে এখন জিনকে কোথায় খুঁজবে। আর হান তার লোকেশন বের করে ক্লাবে চলে যায় আর সে ওইখানে গিয়েই ব্যাংকে ইউসিং এর সাথে দেখতে পায়। আর ব্যাংকে বলে, তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসতে, তাহলে এসব কিছু কি? জিং ও পরিস্থিতিটাকে সামলানোর জন্য বলে এসব কিছু ইউজিং করেছে আর এটার মধ্যে ব্যাংকের কোনোই দোষ নেই। হান অনেক বেশি রেগে যায় আর সে ইউজিংকে পুলিশ স্টেশনের মধ্যে পাঠিয়ে দেয়। ব্যাংক বলে, আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমাকে সঠিক সময়ে এসে বাঁচিয়ে নিয়েছো। আর সে হানের হাত রাখে ধরতে যায়। তখনই জিং এমন নাটক করেছে তার মাথা ঘুরছে আর সে অজ্ঞান হয়ে যাবে। তখন হান তাকে কোলে উঠিয়ে তার গাড়ির কাজ পর্যন্ত নিয়ে যায় আর সে জিনের উপরে রেগে যায় আর বলে, তুমি এমন জায়গার মধ্যে কেন আসো? জানো আমার তোমার জন্য কত বেশি চিন্তা হচ্ছিল। তখনই এখানে ব্যাং আসে আর জিনের উপরে চিৎকার করতে লাগে যে তুমি বারবার আমার রাস্তার মধ্যে কেন আসছো। জিংও পিছনে সরে না আর সে ইচ্ছে করে ব্যাংকে আরো বেশি রাগিয়ে দেয়। ব্যাং রেগে গিয়ে তাকে পুশ করে আর হান তাকে উঠিয়ে ওইখান থেকে বাসায় নিয়ে যায়। বাসায় আসার পরে হানের অবস্থা আবারও খারাপ হচ্ছিল। জিংও বুঝতে পারে যে ওষুধের কাজ হানের উপরে আগের মতো করছে না আর তার পাগুলো আবারও কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। জিং তার সাহায্য করে যাতে হান রিল্যাক্স হয়। হান জিনের কাছে থাকাতে তার ফিলিং গুলো আরো বেশি বেড়ে যায় আর সে তো নিজের এঙ্গেজমেন্ট ভাঙার জন্য তৈরি হয়ে যায় শুধু জিনের সাথে থাকার জন্য। হান জিনকে বলে, আমি এখন পর্যন্ত সিঙ্গেল, কারণ আমি তোমার মতো মেয়েকেই খুঁজছিলাম। জিন তো এটা দেখে খুশি হয়ে যায় যে সবকিছু তার প্ল্যানিং অনুযায়ী হচ্ছে আর সে তার বাচ্চাদের কাছে গিয়ে বলে, তোমরা আমার জন্য আরেকটা কাজ করবে। তার বাচ্চারা হ্যাকারও ছিল। তারা ব্যাঙের বাবার কোম্পানিটাকে হ্যাক করে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ডুবিয়ে দেয়। জিন এগুলো ব্যাঙের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্যই করেছিল আর বাচ্চারা হানের সাথে অনেক বেশি খুশি ছিল। জিন এটা দেখে ভাবে, হান যদি ওই স্ট্রেঞ্জারটা হতো যার সাথে 6 বছর আগে আমি নাইট স্পেন্ড করেছিলাম। অন্যদিকে ব্যাঙের বাবা অনেক বেশি চিন্তিত ছিল কারণ ওনার শেয়ারগুলো দিন দিন ডাউন হয়ে যাচ্ছিল। তখনই জিন ওনার অফিসে আসে আর ওনাকে একটা ইনভেস্টমেন্ট অফার করে, নিজের নামে না হানের নামে। ব্যাঙের বাবা তো এটা শুনে খুশি হয়ে যায় আর উনি সই করতে লাগে। তখনই ওনার কাছে ইয়েজিং কল করে বলে, আপনাকে ডিনার পার্টিতে ইনভাইট করা হয়েছে। অন্যদিকে হানও জানতে পারে যে জিং তার নামে একটা প্রজেক্ট নিয়ে ঘুরছে, কিন্তু সে তবুও তাকে কিছু বলে না কারণ সে জিনকে অনেক বেশি বিশ্বাস করত। আর সে ব্যাঙের বাবার কাছে গিয়ে অফিসিয়ালি তাদের এঙ্গেজমেন্টটাকে ভেঙে দেয় আর তার বাবাকে বলে, এখন আমি আপনার মেয়েকে বিয়ে করব না, কারণ আমি অন্য একটা পার্সনকে ভালোবাসি। জিং ডিনারের সময় একটা সুযোগ দেখে সে তার বাবার রুমের মধ্যে চলে যায় আর সে তার মায়ের কোম্পানির শেয়ারগুলোকে পেয়ে যায় যেগুলো তার বাবা আর ব্যাংক তার থেকে জোর করে নিয়েছিল।
আর সে এখন এই শেয়ারগুলোকে নিজের নামে করতে চায়। তখনই ওইখানে হান আসে আর তাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিন বলে, তুমি আমার পার্সোনাল ম্যাটারের মধ্যে ইন্টারফেয়ার করবে না। আর সে তার গালের মধ্যে একটা কিস করে হানও তার কিস পেয়ে খুশি হয়ে যায় আর তাকে কোনো ব্যাপারই জিজ্ঞাসা করে না। আর সে ওইখান থেকে বের হয়ে যায়। বাসায় আসার পরে হান জিনকে থামায় আর জিজ্ঞাসা করে, তুমি কি এখন আমাকে ভালোবাসো? জিন বলে, আমাদের সম্পর্ক শুধু কাজের, আর আমি এখানে ব্যাং আর তার বাবার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছি। হান বলে, তাহলে তুমি আমাকে কিস কেন করলে? জিন বলে, এখন আমরা একসাথে থাকতে পারবো না, কারণ আমার রিভেঞ্জ এখনো পূরণ হয়নি। হান বলে, আমি তোমার রিভেঞ্জ দিতে তোমাকে সাহায্য করব। অন্যদিকে ব্যাং কাউকে কল করে জিনের পাস্টের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে। সে জানতে পারে যে জিন প্লাস্টিক সার্জারি করিয়েছে। সে জিনের ব্যাপারে আরো বেশি ইনফরমেশন নিতে চাইছিল, কিন্তু সে এর থেকে বেশি কিছুই জানতে পারে না, কারণ জিনের হ্যাকার বাচ্চারা সবকিছু ক্লিয়ার করে দিয়েছিল। আর ব্যাং আর কিছুই জানতে পারে না। অন্যদিকে হানও তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানতে চাইছিল, যে সে ব্যাং আর তার বাবার পিছনে কেন পড়ে আছে। অ্যাসিস্ট্যান্ট এসে হানকে বলে ওনার অনেক ইনফরমেশন গুলোকে লুকানো হয়েছে, হয়তো উনি কারো সাহায্য নিয়ে নিজের আইডেন্টিটিটাকে লুকিয়ে ফেলেছে। অন্যদিকে ব্যাং রেগে গিয়ে হানের মায়ের কাছে জিনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিল, যে জিন একটা আগলি মেয়ে আর সে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের চেহারাটাকে পরিবর্তন করেছে, আর এসব কিছু এর জন্য করেছে যাতে সে হানকে ফাঁসাতে পারে। আর জিন শুধুই হানকে ইউজ করে তাকে ধ্বংস করতে চায়। মাও এটা শুনে অনেক বেশি রেগে যায় আর সে ব্যাঙের কথা শুনতে লাগে। বাচ্চারাও হানের মাকে বলে, আমার মা অনেক বেশি ভালো আর উনি কোনোদিনও কাউকে কষ্ট দেয়নি। কিন্তু হানের মা তখনও তাদের কথা শোনে না আর জিনকে বলে বাসা থেকে বের হয়ে যেতে। জিনও ওনার কথা শুনে আর তার কাপড় চোপড় প্যাক করা শুরু করে দেয়। ব্যাং তখন তার প্ল্যানগুলোকে সাকসেসফুল ভেবে খুশি হয়ে যায়। তখনই হসপিটাল থেকে হানের মায়ের কাছে কল আসে আর বলে, ডিএনএ টেস্টের রেজাল্টটা ভুল এসেছে, আপনাকে আবারও ডিএনএ টেস্ট করাতে হবে। এটা শুনে হানের মা খুশি হয়ে যায় আর উনি বুঝতে পারে যে এখন উনি ওনার রিয়েল ফ্যামিলিকে বাসা থেকে বের করে দিচ্ছিল। আর উনি তাড়াতাড়ি করে জিনের সাথে দেখা করে আর বলে, তুমি বাসা ছেড়ে যেও না। আর উনি ডিএনএ টেস্টের ব্যাপারে তাকে কিছুই বলেনি, কারণ উনি আগে নিজে শিওর হতে চাচ্ছিলেন। জিন ওনাকে জিজ্ঞাসা করে, আপনি হঠাৎ করে আপনার ডিসিশন কেন চেঞ্জ করলেন? তখন হানের মা অজ্ঞান হয়ে যায় আর সবাই তাড়াতাড়ি করে ওনাকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে জিন ইয়েজিং এর সাথে দেখা করে, যে জেল থেকে বের হয়ে গেছিল। সে তো তার শত্রু ছিল, কিন্তু এইবারের প্ল্যানিং এর জন্য জিনের তাকে দরকার ছিল। তারা একটা বিজনেস পার্টনারশিপের ব্যাপারে কথা বলে। মিটিং এর মধ্যে ভ্যানের বাবাও আসে, কিন্তু মিটিংটা একটা ড্রামা ছিল। আর জিং মিলে তাদের দুজনকে একটা নতুন বিজনেস আইডিয়া দেয়, যেটার মধ্যে লাভের অর্ধেক পার্সেন্টই তাদেরকে দেওয়া হবে। তারা দুজন তো কিছু না ভেবেই ওই কন্ট্রাক্টের মধ্যে সই করে দেয়। পরে যখন তারা সবকিছু বুঝতে পারে তখন তারা অনেক বেশি রেগে যায়। জিং বলে, এসব কিছু তো আমার একটা প্ল্যান ছিল। আর বলে, যদি ব্যাংক আমার থেকে ক্ষমা চায় তাহলে আমি তোমাদেরকে তোমার প্রপার্টি গুলো দিয়ে দিব। যদি ব্যাংক আমার কাছে ক্ষমা না চায় তাহলে আমি তোমাদেরকে তোমার প্রপার্টি দিব না। ব্যাংক তখন তাকে বারণ করে দেয়। তখন বাবা জোর করে তাকে ক্ষমা চাওয়াতে লাগে। ব্যাংক বলে, এই মেয়েটা জিং না, সে সুজেন, আর সে আমাদের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছে। কিন্তু কেউই তার কথাতে বিশ্বাস করে না। আর ব্যাংকের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে জিনের কাছে ক্ষমা চাইতে হয়, কিন্তু জিন তাকে ক্ষমা করে না, কারণ সে এখানে তো শুধু রিভেঞ্জ নেওয়ার জন্যই এসেছিল। অন্যদিকে হানও জানতে পারে যে জিনি ওই মেয়েটা যার সাথে তার 6 বছর আগে দেখা হয়েছিল, আর তার সাথে সে নাইট স্পেন্ড করেছিল। আর সে তাড়াতাড়ি জিনকে খোঁজার জন্য বের হয়ে যায়। যখনই সে জিনের কাছে যায় তখনই সে দেখতে পায় যে জিনকে কিছু লোকেরা আক্রমণ করছে। হান সঠিক সময় এসে জিনকে সেভ করে আর তাদেরকে পুলিশের কাছে দিয়ে দেয়, কিন্তু ইউজিং ওইখান থেকে পালিয়ে যায়। জিনের বাবাকেও ওনার ক্রাইমের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। হান জিনকে নিয়ে বাসায় যায় আর তারা সবাই একসাথে থাকতে লাগে, কিন্তু তাদের বিপদ এখনো কাটেনি, কারণ ব্যাংক এখনো বাইরে ছিল আর বাবা সব দোষগুলোকে ওনার উপরে নিয়ে নেয়। আর ব্যাংক একটা নতুন প্ল্যানিং করছিল হানের মাকে কিডন্যাপ করার। সে প্ল্যানিং করেছে সে মেমোরি লসের নাটক করবে যাতে হান তাকে বিয়ে করে নেয়। জিন বুঝে যায় যে সে শুধুই নাটক করছে, এজন্য জিন আর হান একসাথে হয়ে একটা প্ল্যানিং করে আর তারা ইচ্ছে করে ব্যাংকের সামনে ঝগড়া করতে লাগে, যাতে ব্যাংকের মনে হয় যে তারা একে অপরকে পছন্দ করে না আর তারা একসাথেও থাকতে চায় না। ব্যাংকের মনে হচ্ছিল হান তার হতে পারে। ব্যাংক ইউজিংকে ডাকে যাতে বাচ্চাদেরকে তার প্ল্যানের মধ্যে ফাঁসাতে পারে। ব্যাংক হানের ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়ে তাকে খাইয়ে দেয়, যাতে হান অজ্ঞান হয়ে যায় আর সে তার কোম্পানির টাকাগুলো নিজের করতে পারে। হানের জ্ঞান ফিরার সাথে সাথেই সে তার অফিসে যেতে লাগে আর ব্যাংক কিডন্যাপের জায়গায় এসে হানের মাকে আঘাত করতে লাগে। জিন তো
আগে থেকেই তৈরি ছিল আর সে মেসেজ পাওয়ার সাথে সাথে ওইখানে এসে পড়ে তার বাচ্চাদেরকে নিয়ে। পুলিশরা ইউজেনকে ধরে নেয় আর ব্যানের তো এখনো মনে হচ্ছিল যে সে তার প্ল্যানের মধ্যে সফল হয়ে গেছে। পরের দিন ভ্যাং আর হান একে অপরকে বিয়ে করার জন্য স্টেজে আসে। হান সবার সামনে বলে যে আমি ভ্যাংকে বিয়ে করব না। ভ্যান এটা শুনে অবাক হয়ে যায়। হান বলে এখন তোমার পুরাটা প্ল্যান ফ্লপ হয়ে গেছে, এখন তুমি তোমার অপরাধগুলোর শাস্তি পাবে। ভ্যান ভাবে এগুলো কিভাবে হচ্ছে, আমি তো সবকিছু ভালোভাবেই প্ল্যানিং করেছিলাম। তখন জিন তার বাচ্চাগুলো আর হানের মা ওইখানে আসে আর তারা উইজেনকেও ওইখানে আনে যাতে ভ্যাংয়ের সত্যিটা সবার সামনে আসে আর ভ্যাংয়ের সবকিছু শেষ হয়ে যায়। তখন জ্যাং তার রিয়েল আইডেন্টিটি রিভিল করে যে আমি সুজেন আর আমি এখানে ভ্যাংয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই এসেছি। এটা শুনে ভ্যাং রেগে যায় আর বলে আমাকে সুজেনকে 6 বছর আগেই মেরে ফেলার উচিত ছিল, কিন্তু এখন তো কিছুই হতে পারবে না। হান বলে এখন আর তুমি কোনোদিনও জেল থেকে বের হতে পারবে না। ব্যাংক বলে আমি তোমার কোম্পানির সব শেয়ারগুলো আমার নামে করে নিয়েছি আর এখন তুমি ওইগুলোকে কোনোদিনও পাবে না। আর তুমি যদি আমাকে জেলে পাঠিয়ে দাও তাহলে তোমার কোম্পানির সব সিক্রেটগুলো রিভিল হয়ে যাবে। যদি এমন হয় তাহলে কোম্পানি যতগুলো প্রজেক্ট পেয়েছে সবগুলো চলে যাবে আর সব ইনভেস্টররা তোমার উপরে কেস করবে। হান বলে কিন্তু তুমি এইগুলোকে কিভাবে করবে? ব্যাংক বলে আমি তোমার কম্পিউটারের থেকে সব ডাটাগুলোকে নিয়ে নিয়েছি। হান হেসে বলে তুমি যে ডাটাগুলোকে নিয়েছো ওইগুলো আমার কোনো কাজেরই না, আর না ওই ডাটা দিয়ে আমার কোম্পানির কোনো সমস্যা হবে। আর তুমি যে বলছো তুমি সবগুলো নিজের নামে করেছো ওইগুলো শেয়ার না, ওইগুলো আমার কোম্পানিতে আসা টেন্ডার যেগুলো তুমি নিজের নামে করে নিয়েছো। তোমার কি মনে হয়েছে যে তুমি আমার বাসা থেকে আমার কাছ থেকে সবকিছুই নিয়ে নিবে? এখন তুমি সারাটা জীবনে জেলের মধ্যেই থাকবে। আর ব্যাং আর ইউজিনকে পুলিশের কাছে দিয়ে দেয়া হয়। হানের মা হানকে বলে এই 3জন বাচ্চাই তোমার, আমি ডিএনএ টেস্ট করিয়েছিলাম আর রেজাল্ট পজিটিভ এসেছে। এটা শুনে হান অনেক বেশি খুশি হয়ে যায় আর হান আর জিং বিয়ে করে নেয়। আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।